আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো এইটা হচ্ছে আমাদের কি বলা হয় গুণগত রসায়নের হচ্ছে আমাদের অনুশীলনী সলভের হাজারি স্যারের দ্বিতীয় ক্লাস। তো দেখো, আ প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের একটু সময় লেগেছিল। এটার কারণটা ছিল হচ্ছে আমরা একটু বেসিক জেনারেট করেছিলাম। তো এখন এত সময় লাগবে না। দেখো, ৫৪ নম্বর প্রশ্ন থেকে আজকে শুরু হবে। আমরা ৫৩ নম্বর পর্যন্ত শেষ করেছিলাম। ৫৪ নম্বর প্রশ্নটাতে কী বলছে ভাইয়া? ৫৪ নম্বর প্রশ্নটাতে বলছে হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ। ওকে, হাইড্রোজেন পরমাণু প্লাস হচ্ছে প্রথম কক্ষপথ, ইলেকট্রনের শক্তি দেওয়া আছে হচ্ছে E1, বলছে তৃতীয় কক্ষপথের শক্তি কত হবে। ওকে, তো এটার জন্য একটা বেসিক সূত্র আছে, এটা তোমরা সবাই মোটামুটি আশা করি জানো যে আমাদের ইলেকট্রনের কক্ষপথের শক্তি নির্ণয় করার সূত্রটা হচ্ছে ডেল ই ইজ ইকুয়ালস টু হচ্ছে E1 ইন্টু 1/n² নাকি? তো এখানে জাস্ট হচ্ছে তৃতীয় কক্ষপথের কথা বলছে, তাই এখানে হয়ে যাবে কি E1 ইন্টু 1 তৃতীয় কক্ষপথ। তো তাহলে 3 এর স্কোয়ার করলে কত হবে? 9। তাহলে E1 ইন্টু 1/9, এটাই হবে হচ্ছে আমাদের উত্তর। ওকে, খুবই সিম্পল, এটা নিয়ে আর বেশি কথা বলতে হবে না আশা করি। আচ্ছা, তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ক। ওকে, এরপর আমরা হচ্ছে একটু ৫৫ নম্বর প্রশ্নটাতে চলে যাব। দেখো তো ভাইয়া, ৫৫ নম্বর প্রশ্নে কি বলছে? ওকে, ৫৫ নম্বর প্রশ্নে বলছে যে হাইড্রোজেন পরমাণু, ওকে, হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান আলো দেখা যায়? আমি তোমাদেরকে বলছিলাম ভাই যে প্রথম যেটা, আমি তোমাদেরকে বলছিলাম একটা হচ্ছে অতি বেগুনি রশ্মি, লাইম্যান সিরিজ হচ্ছে কি ভাইয়া? লাইম্যান সিরিজ হচ্ছে অতি বেগুনি রশ্মি বা ইউভি। হ্যাঁ, আর বার্মা সিরিজ হচ্ছে কি? বার্মা সিরিজ হচ্ছে ভিজিবল বা হচ্ছে দৃশ্যমান। ওকে, এগুলো আমি তোমাকে বলছিলাম। আর বাকি যা আছে নিচের দিকে কয়েকটা, সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে আইআর। এটা একটা চার্ট আমি তোমাদেরকে দেখাইছিলাম অবশ্য। একটু দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই ৫৫ নম্বর প্রশ্নটা, তাই তো? কি একটা সমস্যা করতেছে। আচ্ছা দেখো, ৫৫ নম্বর প্রশ্নটা আমি তোমাদেরকে একটু দেখাইছি ওই সময়। ৫৫ নম্বর প্রশ্ন দেখো, হ্যাঁ, ২৩ নম্বর প্রশ্ন একটু যদি আমরা ব্যাখ্যায় চলে যাই, আমরা হচ্ছে এটা পেয়ে যাব। দেখো, ওইখানে খুব ভালোভাবে সাজিয়ে দেওয়া আছে। কত? ২৩। ওকে, এই যে আমি তোমাদেরকে এটা আগেই দেখাইছিলাম যে তোমার উপশক্তি স্তরে, হ্যাঁ, যে লাইম্যান প্রথম যেটা, এটা হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি, এরপর হচ্ছে বার্মার যেটা, এটা হচ্ছে ভিজিবল বা হচ্ছে দৃশ্যমান আলো, আর বাকি যারা আছে প্যাসচেন, ব্র্যাকেট, ফুন্ড, হার্নফিশ, এগুলো হচ্ছে আইআর বা অবলোহিত রশ্মি। তো ক্লিয়ার, এইটুকু তো ক্লিয়ার, এটা আমি আগেই দেখাইছিলাম। তাহলে দৃশ্যমান আলো সিরিজ কোনটা হবে? দৃশ্যমান আলো সিরিজ হবে এটা। ওকে, বারবার সিরিজটা কি একটা সমস্যা করতেছে বুঝতেছি না। আচ্ছা দেখো, আমরা তাহলে ৫৬ নাম্বার একটু চলে যাই। ৫৬ নম্বর প্রশ্নটাতে কি বলছে ভাই? ৫৬ নম্বর প্রশ্নে বলছে যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যদি ২ হয়, তো সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? এল। এল এর মান কত? ২। তাহলে এম এর মান কয়টি? দেখো ভাই, আমরা জানি কি? আমরা জানি এম এর মান হয় ০ সহ প্লাস মাইনাস এল, এটা তো জানি, তোমাদেরকে আমি দেখাইছিলাম। তাহলে এখানে আমাদের এল এর মান কত? 0 হবে, এল এর মান হচ্ছে 2, তাহলে মানে প্লাস মাইনাস 1 আছে, কমা প্লাস মাইনাস হবে কি ভাইয়া? 2। তাহলে এখানে কয়টা মান পেলাম? 5টা। এখানে একটা, এখানে 2টা, এখানে 2টা, তাহলে মোট মান হচ্ছে 5টা। তাহলে উত্তর হবে কত? গহ। ওকে, খুবই সিম্পল। আচ্ছা, এরপর তোমরা 57 নম্বর প্রশ্ন একটু দেখো। বলছে আয়রন 2+ আয়নের ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি? ডি অরবিটালের কথা বলছে, ঠিক আছে। এখন দেখো, আমরা জানি আয়রন 2+ মানে কি ভাই? আয়রন 2+, দেখো আয়রন 2+, আয়রন হচ্ছে কত? 26। তাহলে 2+ মানে হচ্ছে 2টা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে হবে কত? 24, মানে অনেকটা ক্রোমিয়াম বলতে পারো, ঠিক আছে। তো তুমি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করবা, আর্গন পর্যন্ত চলে যাবে কত ভাইয়া?
আর্গন পর্যন্ত চলে যাবে হচ্ছে আর্গন পর্যন্ত চলে যাবে হচ্ছে 18, বাকি থাকলো কত? বাকি থাকলো হচ্ছে আমার 6, এখানে কি 18 শেষ, 18 শেষ, বাকি থাকবে হচ্ছে 6। আচ্ছা এখন দেখো থাকে হচ্ছে 3D আর হচ্ছে 4s নাকি? এখন দেখো তোমার এটার ইলেকট্রন আছে 6টা। তাহলে এখন ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা চলে যাবে। ঠিক আছে, ওকে। এখন 58 নম্বর প্রশ্নটা একটু তোমরা দেখো। এখানে কিন্তু অনেকে বলতে পারো যে ভাই এখানে তো আমরা প্রথমে নিম্ন শক্তির অরবিটালটা ফিল আপ করবো, অথবা হচ্ছে আমরা সুস্থিতিশীলতা অর্জন করব, তাই না? এমন একটা কথা কিন্তু থাকে। তাহলে এখানে হচ্ছে 5 হয়, আর এখানে হচ্ছে কিন্তু 2 হয়ে আবার 4ও হইতে পারে, দুইটা জিনিসই হইতে পারে। কিন্তু এটা হচ্ছে আমাদের হাজারি স্যারের বইয়ে উত্তর হচ্ছে 6। আর মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে অনুসরণী হুবহু উঠিয়ে দেয়, তো তারা কিন্তু এটা হচ্ছে এক্সপ্লানেশন বা কিছুই কিন্তু দেখবে না। ঠিক আছে, এটা 6 মানে 6, এটা তোমাকে হচ্ছে মনে রাখতে হবে। ওকে, এগুলা কিছু আছে, এগুলা এটা মানি, এটার কোনো ব্যাখ্যা নেই, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কোন অরবিটালটি সম্ভব? দেখো 3f অরবিটাল কি সম্ভব ভাই? আমি জানি 1s 2s মানে s কিন্তু সম্ভব যে কোনো ক্ষেত্রেই। আচ্ছা, এরপর হচ্ছে টুর ক্ষেত্রে কোন পর্যন্ত সম্ভব ভাই? সরি, পির ক্ষেত্রে তুমি হচ্ছে 1s2 1p কি সম্ভব? 1s2, তারপর হচ্ছে 2s2 হয়ে যায় 1s2, তারপর হচ্ছে 2s2। এখানে তো মনে করো 1p সম্ভব না, তাহলে এটা বাদ, এইটাও বাদ, কারণ 3f সম্ভব না, 3d সম্ভব সর্বোচ্চ। হ্যাঁ, ডি পর্যন্ত সম্ভব। আর এই দেখো এটাই কিন্তু সঠিক, 3D পর্যন্ত সম্ভব, 2D সম্ভব না, কারণ 2p পর্যন্ত যাবে। 2 কি ভাইয়া? 2 হচ্ছে সর্বোচ্চ p পর্যন্ত হইতে পারবে, এরপর কিন্তু আর হয় না, তাহলে এটাও সম্ভব না। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে খ। আচ্ছা, এরপরে তোমরা হচ্ছে একটু খেয়াল করো যে 59 নম্বর প্রশ্নটা কি বলছে? পরমাণুর দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের সমীকরণ কোনটা? ভাইয়া এখানে কয় নাম্বার কক্ষপথের কথা বলছে? দ্বিতীয় কক্ষপথের কথা। তো তোমরা জাস্ট হচ্ছে এন এর মানটা চেঞ্জ করে দিবা, মানে কোয়ান্টাম সংখ্যার মানটা। তো আমরা জানি mvr ইজ ইকুয়ালস টু হচ্ছে nh/2 পাই। তো তুমি এন এর জায়গায় 2 বসিয়ে দিলে কি হবে? 2h/2 পাই। তাহলে 2h/2 পাই কোনটা আছে? এটা হচ্ছে 2h/ শুধু পাই, তাহলে এটা তো হইবে না, ঠিক আছে না? আর তুমি হচ্ছে এখানে দেখো mvr ইকুয়ালস টু h/2 পাই, এটাও তো হবে না। তো 2h/2 পাই, দেখো 2h/2 পাই, তো এখানে 2 তুমি হচ্ছে কাইটা দিবা, তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে h/পাই। তাহলে কিন্তু ভাই ঘ নাম্বার এটা সঠিক। ওকে, তাহলে এটা হবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 60 নাম্বারে চলে যাব। 60 নম্বরে বলছে নিচের কোনটির ক্ষেত্রে বোরের পরমাণু মডেল প্রযোজ্য? বোরের পরমাণু মডেল কোনটা ভাইয়া? যেটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট, ঠিক আছে? তো একটা ইলেকট্রন থাকতে হবে, সেটার জন্য হচ্ছে বোরের পরমাণু মডেলটা প্রযোজ্য হবে। দেখো এখানে হচ্ছে হাইড্রোজেন প্লাস, তো হাইড্রোজেনে ইলেকট্রন আছে একটা, ঠিক আছে? সে হচ্ছে একটা তুমি যদি বাদে দিয়ে দেয়, তাহলে তো থাকলো কি 0, তাহলে এটার ক্ষেত্রে হাইড্রোজেনের বোর পরমাণু মডেল প্রযোজ্য হবে না, এইটার ক্ষেত্রে প্রযোজ্য। দেখো হিলিয়ামের ইলেকট্রন হচ্ছে 2টা, সে ছেড়ে দিল একটা, তার থাকলো কয়টা? একটা। তাহলে এটাই কিন্তু ভাইয়া এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, আর সামনের দিকে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। লিথিয়ামের হচ্ছে 3টা, সে ছাড়লো একটা, তার থাকলো 2টা, এটাও কিন্তু তার জন্য প্রযোজ্য না, ঠিক আছে? ওকে, এরপরে তোমরা 61 নাম্বার জিনিসটা একটু ফলো করো প্রশ্নটা, যে পরমাণুর তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত? আমি তোমাদেরকে একটা সূত্র দিয়েছিলাম বা তোমাদেরকে বলছিলাম যে শক্তি স্তরের অরবিটাল সংখ্যা এবং হচ্ছে উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা তোমরা কোনটা কীভাবে বের করবা? শক্তি স্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে জাস্ট হচ্ছে n², উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে কীভাবে? সেটার জন্য আমরা একটু l দিয়ে করব, ঠিক আছে? আচ্ছা, সেগুলো আমি তোমাদেরকে দেখাইছি। এখন দেখো তাহলে তৃতীয় শক্তি স্তর, তাহলে 3p², 9, গহ নাম্বার হচ্ছে 9, এটাই সঠিক। আচ্ছা, বললাম না যে শেষেরগুলো খুবই ইজি, কারণ প্রথমে তো তোমাদেরকে আমি বেসিকটা দেখাইছিলাম। আচ্ছা, এরপর 62 নম্বর প্রশ্নটা একটু দেখো। বলছে ক্যালসিয়ামের সর্ববহিস্থ স্তরের 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত বা সেট কোনটা? এই সকল প্রশ্নের ক্ষেত্রে তুমি হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, এছাড়া তোমার কোনো উপায় নেই, তুমি 4টা অপশনই হচ্ছে অ্যানালাইসিস করবা। দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, ক্যালসিয়াম মানে কি ভাই?
ক্যালসিয়াম মানে হচ্ছে এটার পারমাণবিক সংখ্যা 20। আচ্ছা, এর সর্বশেষ শক্তি স্তরে, হ্যাঁ, তার 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা? তো ধরো এটা সর্বশেষ শক্তি স্তরটা কিন্তু আমরা ভাই 4s কিন্তু পাই, হ্যাঁ। তাহলে এটা n এর মানটা কত হবে? n এর মানটা হবে 4। এইটুকু তো আমরা ক্লিয়ার নাকি? আচ্ছা, তাহলে n এর মানটা যদি 4 হয় তাহলে ভাইয়া l এর মানটা 4 হলে l এর মান কি হবে? n = 4। আচ্ছা, আমি একটু আলাদা একটা ইয়েতে করি। n এর মান যদি 4 হয়, ওকে, n সমান হচ্ছে 4। আচ্ছা, ধরো এখানে করি n এর মান 4, তাহলে l এর মান হবে কি n-1, তাহলে মানে 4 - 1 কত? 3। l এর মান হচ্ছে 3। আর আমাদের m এর মান কি হয়? 0 সহ প্লাস মাইনাস l। s এর মান হবে প্লাস মাইনাস হাফ। ওকে, এইটুকু আমরা বুঝছি। তাহলে দেখো n এর মান 4, l এর মান কত হতে পারে? 0, 1, 2, 3। তাহলে এটা কি পসিবল? হ্যাঁ, এটা পসিবল। m এর মান কত হতে পারে? 0, তারপর হচ্ছে তোমার 0 হইতে পারে, 1 হইতে পারে, +1 হইতে পারে, -1 হইতে পারে, +2 হইতে পারে, -2 হইতে পারে, +3, -3 পর্যন্ত হইতে পারে। ওকে, m এর মান তাহলে এখানে আছে 0, হ্যাঁ, এটাও পসিবল। আচ্ছা, এরপরে s এর মান প্লাস মাইনাস, প্লাস আপ মাইনাস আপ, হ্যাঁ, দুইটি হইতে পারে। ওকে, এটা দেখো, এটা কিন্তু মিলে গেছে। বাকিগুলো কেন মিলতেছে না আমি তোমাকে একটু দেখাই। n এর মান 3, n এর মান 3, ধরো n এর মান 3 যদিও হয়, ধরো আমি এটা কিন্তু হবে না, তারপর যদিও ধরলাম হয়, তাহলে l এর মান কি 1 হইতে পারে? l এর মান 1 হইতে পারে? l এর মান 1 না। এরপর হচ্ছে m এর মান কি ভাই 0 হইতে পারে? n এর মান তো 3 হইতে পারে না, n এর মান হইতে পারে 4। তাই এগুলো তো আর হবেই না, এটা দিকে আমি আর কি আগাবো? আচ্ছা, এরপর গ নাম্বারটা একটু দেখো। n এর মান 4 হইতে পারে, তাহলে l এর মান কি হইতে পারে ভাইয়া? l এর মান 1 হইতে পারে। l এর মান 1 হলে কি m এর মান 0 হবে? m এর মান তো 0 হবে না। m এর মান তোমার কি হবে? m এর মান হবে 0 সহ প্লাস মাইনাস l হবে। তাহলে এটাও সঠিক না। এরপরে তুমি হচ্ছে দেখো এটা n এর মান 4 হইলে l এর মান কি 2 হইতে পারে? l এর মান হবে 3। আর m এর মান কি 1 না, এগুলো আসলে এটা হইতেছে না। আচ্ছা, তাহলে আমাদের উত্তরটা কিন্তু ক নাম্বারে আমরা পেয়ে গেছি। আচ্ছা, এরপরে কপার পরমাণুর সর্ববহিস্তরে শক্তিস্তরে ইলেকট্রনের 4s এর 4টি কোয়ান্টাম সংখ্যার মানে সেট কোনটা? এবার আমরা হচ্ছে কপারে চলে গেলাম, দেখো, এবং কোন অরবিটালের এটা বের করতে হবে সেটাও কিন্তু দেওয়া আছে কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে দেখো 4s অরবিটালে। এখন তুমি ক নাম্বারটা একটু দেখো যে n এর মান 4, হ্যাঁ, n এর মান 4 হইতে পারে। আচ্ছা, n এর মান যদি 4 হয় তাহলে l এর মান কত হবে? l এর মান 0, 1, 2, 3, হ্যাঁ, এরকম হতে পারে। এখানে l এর মান দিয়েছে 1। এটা কি পসিবল? এরপরে হচ্ছে তোমার m এর মান দিয়েছে 0, s এর মান দিয়েছে প্লাস আপ। এক্ষেত্রে দেখো তোমরা n এর মান 3, 4, l এর মান 0। আচ্ছা, l এর মান যদি 0 হয় তাহলে m এর মানও তো 0, হইতেই পারে। s এর মান কি প্লাস আপ অথবা মাইনাস আপ একটা হবেই। হ্যাঁ, তাহলে এটা কিন্তু অলরেডি সঠিক হয়ে গেছে। তুমি দেখো এবার গ নাম্বারে এখানে n এর মান 4, তাহলে l এর মান 0 হয় কীভাবে? l এর মান এটা কিন্তু 0 হইতে পারে, আবার m এর মানও 0 হইতে পারে, মানলাম। কিন্তু তোমার হচ্ছে এটা সর্বশেষ ইলেকট্রনটা, মানে দেখো 4s1 ইলেকট্রনটা এটা কিন্তু প্লাস হাফ, হ্যাঁ, এখানে কিন্তু এটা প্লাস হাফ হবে, এটা কিন্তু মাইনাস হাফ হইতে পারে না। তার এটার জন্য এটা ভুল। ওকে, এখানেও কিন্তু সেম প্রসেসে এখানে দেখো l এর মান 1, m এর মান হচ্ছে কি ভাই? m এর মান হচ্ছে 0, তো 0। আর এক্ষেত্রে দেখো মাইনাস হাফ, এখানে কিন্তু জিনিসটা হচ্ছে মাইনাস হাফ। তো দেখো এটাও কিন্তু হবে না, কারণ এখানে m এর মানটা ঠিক নেই। তো তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে কি খ। ওকে, এরপর দেখো কোনো পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচের কোন 4টি কোয়ান্টাম সংখ্যার সেটটা হচ্ছে সঠিক? দেখো n এর মান যদি 3 হয় l এর মান কি হবে ভাইয়া? 1 হবে। আচ্ছা, বুঝলাম l এর মান 1 হতে পারে, কারণ 0 থেকে 3 যে কোনো একটা মান হতে পারে। l এর মান যদি 3 হয়, l এর মান যদি 1 হয়, m এর মান কি ভাইয়া -2 হতে পারে? l এর মান m এর মান তো হবে l এর মান সহ 0 সহ l এর মান, তাহলে l এর মানের উপরে চলে গেছে, এটা তো হইতেছে না, তাহলে এটা বাদ। এরপরে খ নাম্বারটা দেখো, বলছে যে তোমার n = 1,
আচ্ছা মানলাম এন এর মান 1, এল এর মান কি ভাই? এন এর মান যদি 1 হয়, এল এর মান হবে এল মাইনাস এন মাইনাস 1 সমান হচ্ছে এল এর মান। তাহলে এল এর মান হবে এখানে 0। এখানে কি এল এর মান 1 হতে পারে? পারে না। তো একটা ভুল মানে পুরাটাই ভুল। ওকে, এই দেখো গ নাম্বার বলছে এন এর মান 2, এল এর মান 1। হ্যাঁ, এল এর মানটা কি? এল এর মানটা হচ্ছে এন মাইনাস 1, তাহলে এটার মান 1 হইতে পারে। আচ্ছা, এল এর মান যদি 1 হয়, এম এর মান কি 0 হইতে পারে না? হ্যাঁ, 0 সহ প্লাস মাইনাস 1 হইতে পারে, তাহলে এটাও সঠিক। এবং এস এর মান প্লাস হইতে পারে, তাহলে এটা কিন্তু অলরেডি সঠিক। এরপর দেখো গ নাম্বারে এন এর মান 2, এন এর মান 2 হলে এন এর মান এল এর মান হচ্ছে 1 হইতে পারে। হ্যাঁ, হইতে পারে, কিন্তু এম এর মান কি প্লাস 2 হইতে পারে? হইতে পারে না, তাহলে এটা ভুল। ওকে, 64 শেষ। এরপর হচ্ছে আমরা একটু 65 নাম্বারটা দেখবো। দেখো উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের ফর্মুলা কোনটা? আচ্ছা, একটা উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা, আমি তোমাদেরকে এই জিনিসগুলা জাস্ট হচ্ছে একটা চার্টে আমি তোমাকে দেখাইছিলাম। হ্যাঁ, এবং আমি বলছিলাম এই জিনিসটা কিন্তু তোমার খুব দরকার হবে। তো তোমাদেরকে আমি একটু দেখাই। 65 নম্বর প্রশ্ন না, চারটা আমি তোমাদেরকে আরও একবার দেখাই। পঁয়ষট্টি 22। ওকে, এই যে বলছিলাম যে তোমার শক্তি স্তরের ক্ষেত্রে আমাদের অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র একটা, সেটা হচ্ছে এন স্কয়ার। আবার শক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে জাস্ট 2 গুণ করে দিবা। উপশক্তি স্তরের ক্ষেত্রে মোট অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 12 প্লাস 1, আর উপশক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × 12 প্লাস 1। এইটুকু জাস্ট আমি তোমাদেরকে বুঝাতে চাইছিলাম, তো এটা একটু মাথায় রাখবা। তো দেখো এখানে উপশক্তি স্তরের কথা কিন্তু বলছে। এখানে কিসের কথা বলছে? এখানে কিন্তু বলছে ভাইয়া উপশক্তি স্তরের কথা। তাহলে উপশক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রনের কথা বলছে আবার। ওকে, উপশক্তি স্তর প্লাস হচ্ছে ইলেকট্রন, এর ফর্মুলা নির্ণয়ের সূত্র কোনটা? তাহলে দেখো এটা কি ভাইয়া? 2n স্কোয়ার, 2 × n স্কোয়ার, এটা হচ্ছে আমাদের শক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র। আচ্ছা, তাহলে এটা হবে না। আর এটা হচ্ছে 12 প্লাস 1, এটা হচ্ছে কি জানো? এটা হচ্ছে উপশক্তি স্তরের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র, কিন্তু এখানে চাইছে হচ্ছে আমার ইলেকট্রন। আচ্ছা, 2 × l প্লাস 1 সেম, 2 × 12 প্লাস 1 এটা হচ্ছে উপশক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র। ক্লিয়ার? আচ্ছা, এরপর তোমরা হচ্ছে 66 নম্বর প্রশ্নটা একটু দেখো। বলছে নিচের কোন নিয়মের সাহায্যে একটি উপস্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা গণনা করা যায়? কি বলছে ভাইয়া? উপশক্তি স্তরের, ঠিক আছে? এখানেও কিন্তু উপশক্তি স্তর প্লাস হচ্ছে ইলেকট্রন, সেম একটু আগে যে কথাটা বলছে এটাই সেম কথা, তাহলে এটাই উত্তর। ওকে, 67 নম্বর দেখো। বলছে মোলের পরমাণুর কোনটিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? দেখো আমরা জানি যে তোমার হচ্ছে পি অরবিটাল উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। আর যদি বলো হচ্ছে একটি ডি অরবিটালে, না ডি অরবিটালে হচ্ছে 10টা ইলেকট্রন থাকতে পারে। আর এই তো, তাহলে এটাই হবে উত্তর। 68 নম্বর প্রশ্ন একটু দেখো। বলছে নিচের কোনটির ইলেকট্রন বিন্যাসে অ্যালুমিনিয়াম 3+ ধারণ করে? কি বলছে ভাই? অ্যালুমিনিয়াম 3+। অ্যালুমিনিয়াম 3+টা মানে কি ভাই? অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 13। তাহলে 3+ মানে 3টা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে হলো কত? 10। তাহলে এখানে 10টা ইলেকট্রন কার? অক্সিজেন মাইনাস, অক্সিজেন হচ্ছে 8, সে একটা ইলেকট্রন গ্রহণ করলে তার হইল 9, তাহলে এটা কিন্তু হইল না, 10 হইল না। ফ্লোরিন দেখো, সে 9 একটা গ্রহণ করছে, হয়ে গেছে 10, তাহলে এটা কিন্তু অলরেডি সঠিক উত্তর। তারপরে দেখেন ক্লোরিন, সে কী করলো? একটা গ্রহণ করলো, 17 18 হয়ে গেল। ম্যাগনেসিয়াম 2টা, একটা ত্যাগ করলো, 11টা হয়ে গেল। তাহলে উত্তর হচ্ছে খ। ওকে, ক্লিয়ার? এরপরে তোমরা 69 নম্বর প্রশ্নটা একটু দেখো। বলছে কি কপারের 29তম ইলেকট্রন কত? 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করবে? এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কথাবার্তা, ঠিক আছে? তারপর তোমরা যদি একটু দেখতে চাও আমি তোমাদেরকে দেখাই। কপার 29, ঠিক আছে? এখন সে আর্গন পর্যন্ত যদি তার ইলেকট্রন বিন্যাসটা আমি করি, তাহলে কিন্তু তার 18টা শেষ, বাকি থাকলো কয়টা? 18 আর 10 11টা থাকলো, ঠিক আছে? 11টা ধরো, 11-র জন্য শেষে আছে 3D আর আছে হচ্ছে 4s। আচ্ছা, এখন সে কী করলো? তোমার 10টা ইলেকট্রন সে প্রথমে এখানে দিবে, কারণ হচ্ছে সে প্রথমে সুস্থিতিশীলতা অর্জন করবে, তাহলে আগে সে এখানে 10টা দিয়ে পরে সে এখানে একটা দিবে,
তাহলে তোমার 29তম ইলেকট্রনটা তার কোথায় গেল? 11টা ইলেকট্রন আছে, তাহলে 29তম ইলেকট্রনটা হচ্ছে তোমার দেখো এটা কিন্তু আমরা যদি একটু চিন্তা করি সুস্থিতিরতার ক্ষেত্রে, তাহলে কিন্তু হচ্ছে এটা 4s-এ যায়, ইলেকট্রনটা কিন্তু পরে 4s-এ যায়। আর যদি আমরা হচ্ছে তোমার এটা যদি চিন্তা করি যে প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটাল প্রবেশ করবে 2টা, তারপর এখানে যাবে 9টা, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের 3D-তে যায়। তো হাজারি স্যারের বইতেও জাস্ট হচ্ছে এটাই দেওয়া আছে যে 3D। তো এটাই হচ্ছে উত্তর, এটা একটু মনে রাখবা, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। ওকে, এরপর 70 নম্বর প্রশ্নটা একটু দেখো, বলছে নিচের কোন সেটটি শক্তিক্রম অনুসারে আউফ বাও নীতি অনুসরণ করে? ভাইয়া আউফ বাও মানে কি ভাইয়া? নিম্ন থেকে উচ্চে। ওকে, নিম্ন থেকে কি উচ্চে যাবে ইলেকট্রন, নিম্ন থেকে উচ্চে। তো দেখো এখানে তাহলে আমরা একটু দেখি 5s। আচ্ছা, এর শক্তির মান কত ভাইয়া? 5s এর মান কত? 5s মানে হচ্ছে 5, 4p তাও মনে করো 5, আর হচ্ছে তোমার 4f মানে কত ভাইয়া? 4f মানে হচ্ছে f এর মান হচ্ছে 3, তাহলে কত ভাইয়া? 7। ওকে, এটা আমরা শক্তির মানটা হিসাব করলাম। ওকে, এরপর দেখো 3s, 3 মানে s মানে 3, 3p মানে হচ্ছে কত? 4, 3d মানে হচ্ছে 5। ওকে, 5s মানে 5, 4d মানে কত? 4d মানে হচ্ছে 5, আর 5p মানে হচ্ছে 6। ঠিক আছে, এখন এই জিনিসটা একটু বুঝো, যেহেতু বলছে আউফ বাও নীতি মানে হচ্ছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, তারপর হচ্ছে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। তাহলে এখানে দেখো 3s, তারপর হচ্ছে 3p, তাহলে 3। এখন এটাতে কিন্তু 3s থেকে সে 4p-তে যাবে, 3p-তে যাবে, তারপর কিন্তু সে 5s-এ লাভ দিয়ে যাবে না, তাহলে এটা কিন্তু সঠিক না। ঠিক আছে, এটা সঠিকভাবে যাইতে পারে না। এরপর তুমি দেখো ক নাম্বারটা, 4s থেকে সে 4p-তে যাবে, 4s মানে 3, এখানে কিন্তু আরও অরবিটাল থেকে যায়। যেমন 3d কিন্তু ভাইয়া তোমার হচ্ছে 5 অলরেডি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার 4d, তো এইটাও কিন্তু হইতে পারে না। এইটাও হইতে পারে না, কারণ তোমার এখানে তুমি 3s থেকে 3p, 3p থেকে তুমি 3d-তে যাবো না, এখানে কিন্তু 4s আছে মাঝখানে। ঠিক আছে না? তাহলে এইটাই হচ্ছে মূলত আউফবাও নীতি মেনে চলা না এটাও। তাহলে এইটা দেখো, এইটা হচ্ছে 3s থেকে তোমার হচ্ছে কোথায়, 5s থেকে কোথায় যাবে? 4d-তে যাবে। হ্যাঁ, 4d থেকে কিন্তু সে মাঝখানে কি আছে ভাইয়া? 5s, 5s তো 5ই, তাহলে 4d, আর যে 4p বা s এগুলো তো এর চাইতে কম, তাহলে কিন্তু সে হচ্ছে এখানে সরাসরি যেতে পারে, 5p-তে যাইতে পারে। ঠিক আছে না? তাহলে এটাই কিন্তু সঠিক। ওকে, এরপর 71 নম্বর প্রশ্নটা একটু দেখো, বলছে আউফ বাও নীতি অনুসারে, কি বলছি? আউফ বাও নীতি অনুসারে তোমার নিচের কোন ক্রমটা সঠিক? সেম প্রশ্ন একটু আগে যেটা আমরা দেখছিলাম, এরকম আর কি। তো দেখো আমাদের হচ্ছে একটা জিনিস, ইলেকট্রন হচ্ছে এখানে দেখো 4p, 4p থেকে সে কিন্তু 3d-তে যায়, কথাটা কিন্তু সত্য। হ্যাঁ, এই 3d থেকে কিন্তু তারপর হচ্ছে 4s-এ যায়। আউফ বাও নীতি অনুসারে প্রথম ইলেকট্রন হচ্ছে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে। হ্যাঁ, সরি, এখানে 4p থেকে কিন্তু 4s-এ যায়, তারপর হচ্ছে 3d-তে যায়। আর এইটার ক্ষেত্রে দেখো 4, 5 হচ্ছে 5, এটাই। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড়, তারপর এটা, তারপর হচ্ছে এইটা, নাকি? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সঠিক। 72 নম্বর প্রশ্ন দেখো, বলছে লাল বর্ণের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত হলে, দেখো এগুলো ভাই আসে না, যদি পারো হচ্ছে লাগলে মুখস্থ করে নিতে পারো ম্যাথ। ওকে, জাল পাসপোর্ট শনাক্তকরণে আমি তোমাদেরকে বলছিলাম যে জাল টাকা, জাল কিছু দেখলেই হবে, জাল টাকা প্লাস হচ্ছে জাল পাসপোর্ট। ওকে, পাসপোর্ট, এই জিনিসগুলো হচ্ছে আমাদের আলট্রা ভায়োলেট রশ্মি। ওকে, আলট্রা ভায়োলেট রশ্মি। দেখো আইআর বা এটা হচ্ছে তোমার রিমোট কন্ট্রোল, হ্যাঁ, তারপর হচ্ছে দূরবর্তী জিনিসের ইয়ে করার জন্য হচ্ছে আমাদের আইআর রশ্মিটা ব্যবহার করা হয়। হ্যাঁ, আর এক্স রে হচ্ছে তোমার বিভিন্ন এই যে একটা চার্ট দেখেছিলাম যে ওইখান থেকে জাস্ট আমরা একটু পড়ে নিবা।
এরপর ৭৪ নম্বর প্রশ্ন দেখো যে জাল টাকা নোট শনাক্ত করেন, সেম প্রশ্ন, অতি বেগুন রশ্মি বা ইউভি। ওকে, নিচের কোন নিউক্লিয়াসটি হচ্ছে NMR সক্রিয়? NMR মানে কি ভাই? বিজোড় সংখ্যক ইলেকট্রন। NMR মানেই হচ্ছে কি বিজোড় সংখ্যক ইলেকট্রন। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি বিজোড় না, এটা কি এটাও বিজোড় না, এটা কি এটাও বিজোড় না, দেখো 1 1 এটা কিন্তু ভাই বিজোড় সংখ্যক। ওকে, এরপরে দেখো ৭৬ নম্বর প্রশ্নটা বলছে এমআরআই কি? এমআরআই হচ্ছে তোমার হচ্ছে চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ। হ্যাঁ, এটা একটু মুখস্থ করে নেবা, এটা মুখস্থ জিনিস। ৭৭ নম্বর প্রশ্ন বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা Al2SO43 এর দ্রাব্যতা S হলে এর আয়নিক গুণফল কত? দেখো দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল এগুলো হচ্ছে নির্ণয় করার জন্য একটা সিম্পল ট্রিক্স আছে। ওকে, তোমাদেরকে আমি এটা একটু দেখাইতেছি। ৭৭ নাম্বার প্রশ্নটা দেখো, এটা একটু দেখাই। আচ্ছা দেখো, তুমি এই জিনিসটার ক্ষেত্রে মনে রাখবা যে তোমার এখানে তোমার যে থাকবে তার উপরে কিন্তু সে বসে যাবে। কেমন জিনিসটা? যার উপরে তা বলতে আমি কি বুঝেছি, যোজনীটার ক্ষেত্রে তোমার এটা তুমি যদি একটু বের করার ট্রাই করো তাহলে হচ্ছে তুমি Al2 দিতে পারো, Al প্লাস তুমি হচ্ছে এটার এইভাবে দিয়ে হচ্ছে এটার উপরে স্কোয়ার করে দিবা। তো এটার মানটা হচ্ছে কত? 2। তুমি জাস্ট মনে রাখবা যার উপরে তা বসবে, যেমন Al2 এটা আছে 2, এর উপরে হচ্ছে কত? 2 স্কোয়ার। হ্যাঁ, গুণ করবা, তারপর হচ্ছে তোমার আছে 3, 3 এর উপরে কত হবে? 3 হবে, ইন্টু হচ্ছে S হবে। S হওয়ার পরে হচ্ছে এই দুইটা যোগ হয়ে যাবে। ওকে, 2 প্লাস কত? 3 ইজিকলস টু কত? 5 হবে টোটাল। তাহলে হচ্ছে এটার মান হচ্ছে কত আসে? 108। S পাওয়ার কত আসবে? S পাওয়ার 5 আসবে। তো অ্যান্সারটা হচ্ছে এইটা। বলছি যার উপরে তা বসবে, আর হচ্ছে S এর উপরে ওই দুইটা প্লাস একটার সাথে আরেকটা যোগ হয়ে যাবে, মানে আমার উপরে আমি বসবো এরকম আর কি বিষয়টা। তারপর হচ্ছে একটা যদি যেটাই থাকুক তার উপরে সে বসবে। হ্যাঁ, প্লাস হচ্ছে ইন্টু হচ্ছে S এর উপরে বসবে, ওই দুইটা বসবে। তাহলে এখানে আছে 2, 2-র উপরে বসছে 2, এখানে আছে 3 যোজনী, 3-র উপরে বসছে 3, আর S এর উপরে বসছে 2 প্লাস 3। ওকে, সিম্পলি মনে রাখার জন্য এগুলো হচ্ছে শর্টকাট, একদম মনে রাখবা। এরপর দেখো বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত হলে এর ঘনমাত্রা কত? ভাই দরকার নাই, ঠিক আছে, দরকার নাই। তারপরেও যদি তোমরা একটু করতে চাও আমি তোমাদেরকে একটু করে দেখাইতে পারি, যেহেতু জিনিসটা মানগুলো ছোট আছে তাহলে হচ্ছে আসার সম্ভাবনা থাকে। তাহলে ম্যাগনেসিয়াম তো এর উপরে আছে কে? এর উপরে তো কেউই নেই, আছে 1, তাহলে এটার উপরে বসবে 1। এরপর হচ্ছে 2, 2-র উপরে বসবে 2, ইন্টু হচ্ছে S এর উপরে বসবে 1 প্লাস 2, মানে হচ্ছে সরি এখানে তো 1ই বসবে। তাহলে এটা কী হলো? 4S পাওয়ার 3। আচ্ছা, এখন 4S পাওয়ার 3 তো তুমি এই দুইটার মান, এটার গুণফল হচ্ছে কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে 4S পাওয়ার 3 এর মান হচ্ছে 4 ইন্টু 10 পাওয়ার মাইনাস 3। 4 4 তুমি যদি হচ্ছে বাদ দিয়ে দাও থাকে হচ্ছে S পাওয়ার কি? হ্যাঁ, S কিউব এর মান থাকে কি তোমার হচ্ছে এটা থাকে হচ্ছে S মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে S এর মানটা কি পেলাম ভাইয়া? S এর মানটা হইলাম 10 টু দি পাওয়ার মাইনাস 1। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। এরপরে আমরা হচ্ছে একটু ৭৯ নাম্বার প্রশ্ন এগুলো দেখবো। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা গুণফল এত হলে সম্পৃক্ত আয়নের ঘনমাত্রা দরকার নেই ভাই, এগুলো অনেক বড় জিনিস, এটা লাগবে না। এরপর হচ্ছে আমাদের ৮০ নাম্বারে চলে যাব আমরা। ৮০ নাম্বার প্রশ্নে কী বলছে দেখো, ৮০ নাম্বার প্রশ্নে বলছে এটা দ্রাব্যতা গুণ সম্পর্কে কোন প্রকাশকটি সঠিক? দেখো বলছিলাম যে যার উপরে সে বসবে, প্লাস হচ্ছে এসের সাথে হচ্ছে ওই দুইটার পাওয়ারটা হচ্ছে যোগ হয়ে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে 3, তাহলে 3-র উপরে কত বসবে? 3-র উপরে পাওয়ার বসবে হচ্ছে 3, এটা একটু দেখো। তাহলে এটার উপরে কোনো পাওয়ার বসে নাই, তাহলে এটা বাদ। এটার উপরে বসছে কি ভাই? 6 জ্যাটেন, এটা তো বাদ, দেখলেই বোঝা যাইতেছে। এটার উপরে 3 বসছে, এটার উপরে 2 বসছে, কিন্তু এসের যে মানটা, হ্যাঁ এসের যে মানটা সেটা কিন্তু বসে নাই। এসের মানটা কত ভাইয়া? এসের যে মানটা যোগ হইতো সেটা কিন্তু হয় নাই। তো দেখো এই যে গহ নাম্বারটা জিনিসটিকে দেখো, এখানে কিন্তু তোমার এই তুমি হচ্ছে যদি যার উপরে যেমন 2-র উপরে 2 আর হচ্ছে 3-র উপরে 3 বসাও,
এস পাওয়ার কত দাও, এস পাওয়ার হচ্ছে তুমি দিবা 2+3, তাহলে কিন্তু মানটা হচ্ছে এরকম একটা ফরম্যাট, এই ফরম্যাটটা থেকে কিন্তু এটা আসবে, তাহলে কিন্তু আমরা এই 108টা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা 80 নাম্বার দিলাম গ। ওকে, এরপর হচ্ছে 81 নাম্বার প্রশ্নটা চলে যাব। দেখো এখানে বলছে Ag2 CrO7, তো এই দ্রাব্যতা গুণ এস হলে দ্রাব্যতা গুণফল সম্পর্ক কোনটা সঠিক। দেখো এখানে আমি দেখাই তোমাদের এই 2 এর উপরে তাহলে কত বসবে 2, আর হচ্ছে এস এর উপর, এটার উপর বসবে হচ্ছে 1, সরি 1 এর উপরে বসবে হচ্ছে 1, সরি 1 উপরে 1, আর হচ্ছে এস এর উপর হচ্ছে কত 1+2, তাহলে 4 এস পাওয়ার 3। সিম্পল জিনিস, এগুলো দেখা মাত্রই বলতে হবে, এগুলো করার কোনো সুযোগ নাই, এগুলো হচ্ছে দেখে বলে দিবে। দেখো ভাই এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, এগুলোর প্রয়োজন নাই, এটাও ম্যাথমেটিক্যাল টার্ম, হ্যাঁ এগুলোর দরকার নাই। যদি ভালো লাগে হচ্ছে একটু দেখে রাখবা হচ্ছে, বা হচ্ছে তুমি একটু মুখস্থ করে নিতে পারো, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় 1 ঘন্টা সময় তুমি ম্যাথ করার সময় পাবা না, তোমার দরকার হচ্ছে চান্স পাওয়াটা ইম্পর্টেন্ট। তুমি ভাবতে পারো যে একটা ম্যাথ স্কিপ করলে কী হয়ে যাবে, কিচ্ছুই হবে না। মেডিকেল ভর্তি পরীক্ষায় যে ফার্স্ট হয় সেও কিন্তু হচ্ছে আমাদের 90 আশেপাশে মার্ক পায়। 10টা প্রশ্ন যদি তুমি একদম নাই পারো তাহলে হচ্ছে তোমার কোনো সমস্যা হবে না। তুমি এই ম্যাথগুলোর পিছনে যে সময়টা দিবা সেই সময়টা এখানে না দিয়ে তুমি হচ্ছে অন্য একটা অধ্যায়ের পিছনে সময় দাও, অন্য একটা গুরুত্বপূর্ণ জিনিসের পিছনে তুমি সময় দাও, থিওরির পিছনে সময় দাও, সেটা তোমার কাজে লাগবে। পারলে তুমি মুখস্থ করে ফেলো, করতে করতে মুখস্থ করে ফেলো, ঠিক আছে, তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ এখন দেখো ম্যাথ শেষ হলো কোথায়, ম্যাথ শেষ হলো হচ্ছে এই দেখো 87 নাম্বার প্রশ্ন একটু চলে আসো। দেখো অদক্ষেপণের শর্ত কোনটা, অদক্ষেপণের শর্ত। আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমাদেরকে যদি আমি একটু বলি যে আমাদের কেআইপি এবং হচ্ছে কেএসপি দুইটার মান যখন সমান হবে তখন জিনিসটা হচ্ছে সমসত্ব হয়ে যাবে, আর যদি আমাদের আয়নিক গুণফলটা বা কেআইপির মানটা যদি বড় হয়ে যায় তখন সেটা অদক্ষেপ পড়বে, ঠিক আছে। এই হচ্ছে মূল কথাটা। তো তোমরা জাস্ট মাথায় রাখবা যে আয়নিক গুণফল মানে হচ্ছে কেআইপি এর মানটা যদি বড় হয় কেএসপির তুলনায়, হ্যাঁ, তো তখন হচ্ছে এখানে অদক্ষেপ পড়বে। আর হচ্ছে ধরো কেআইপি যদি হচ্ছে তোমার কেএসপি এর সমান হয় তাহলে জিনিসটা কী হবে, তাহলে জিনিসটা হচ্ছে সমসত্ব হবে, এটা তোমরা বলতে পারো। তোমাদেরকে যদি হচ্ছে আমি একটু দেখাই কত নম্বর প্রশ্নটা, আচ্ছা 27 নম্বর প্রশ্ন একটু ব্যাখ্যাটা যদি একটু তোমাদেরকে আমি দেখাই। দেখো কেআইপি এবং কেএসপি এর মধ্যে একটা সম্পর্ক, এদের কোনো একক নেই, নাম্বার 1 হচ্ছে এদের একক নেই। আর কেআইপির মানটা যদি বড় হয় তাহলে হচ্ছে অদক্ষেপ পড়বে, কেআইপি এবং কেএসপি যদি সমান হয় তাহলে সেটা সম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে, কেএসপি এর মানটা যদি কেআইপি অপেক্ষা বড় হয় তাহলে সেটা অসম্পৃক্ত দ্রবণ। ওকে, এইটুকু মাথায় রাখবা, আর কিছু মনে রাখার দরকার নেই। আচ্ছা তাহলে এখন দেখো অদক্ষেপণের শর্ত কি, কেআইপি এর মানটা বড় হইতে হবে, হ্যাঁ কেআইপি এর মানটা বড় হইতে হবে, তখনই হচ্ছে অদক্ষেপ পড়বে। এই তো ক্লিয়ার। এরপর তোমরা হচ্ছে 88 নম্বর প্রশ্ন একটু দেখো ভাই। দেখো এইখানে আমাদের হচ্ছে একটা দিয়ে দিছে, জাস্ট হচ্ছে এ বি। এখন এটাকে হচ্ছে আমরা এটার আয়নিক গুণফল যদি একটু বের করি, আমি বলছিলাম যে এটা তুমি যদি হচ্ছে এইভাবে যদি দেওয়া থাকে তাহলে তুমি কীভাবে বের করবা। দেখো এটা হচ্ছে ওইটার, এটা ভাঙানো অবস্থায় কিন্তু আছে অলরেডি, ঠিক আছে। এটা পাশে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিলে এটার পাওয়ারটা হচ্ছে এটার উপর দিয়ে দিলে কিন্তু এটা তোমার আয়নিক গুণফলটা তুমি পেয়ে যাবা। তো এখানে হচ্ছে পাওয়ার আর কি, এখানে তো এটার পাওয়ার নাই, 1 হবে আর কি। ওকে, তো এটাই হচ্ছে ক নাম্বার হচ্ছে আনসার হয়ে যাবে এটা। ওকে, এরপর 89 নাম্বারটা দেখো, তাও কিন্তু ভাইয়া ম্যাথ এটা লাগবে না। এরপর হচ্ছে তোমরা 90 নাম্বারটা একটু দেখতে পারো। বলছে ক্যালসিয়াম C2O4 এর দ্রাব্যতা নিম্নোক্ত কোন দ্রবণে বেশি হবে। দেখো এইটা তোমার হচ্ছে তুমি যদি একটু ইয়েটা ফলো করো, যদি রুল ফলো করো, এটা তুমি রুল অনুযায়ী আনসারটা কিন্তু করতে পারতেছো না, ঠিক আছে। তো তুমি এটা মনে রাখতে পারো যে এটা হচ্ছে একটা মনে রাখার মতো আর কি, যে জিনিসটা 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে, এটা হচ্ছে এটা হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা 91 নাম্বার প্রশ্নটা একটু দেখি। দেখো ওই সেম জিনিসটা একটু আগে যেটা বলছিলাম যে আমার উপর আমি যেটা থাকবে সেটার উপর সে, আর হচ্ছে এস এর উপরে হচ্ছে ওই দুইটার হচ্ছে যোগফল হবে। তো AB2 তারপর হচ্ছে A2B3। তো দেখো 2 এর উপরে 2 বসবে, আমি যদি 2 এর উপরে 2 বসাই, আর হচ্ছে তোমার 3 এর উপরে 3 বসাই, আর এস এর উপরে হচ্ছে 2+3 বসাই,
তো হচ্ছে সেম 108 আর হচ্ছে s⁻5 চলে আসবে, তাহলে এটাই আনসার। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা কোথায় যাব? এরপর আমরা হচ্ছে ম্যাথ নাই কোথায়, দেখো 93 নম্বর প্রশ্নটা চলে আসলো। দেখো বলছে শিক্ষা পরীক্ষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা চলে আসছি, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, তুমি এটা পারতেই হবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। শিক্ষা পরীক্ষা এই কথাটা, ঠিক আছে? তো শিক্ষা পরীক্ষায় বলছে যে কোন আয়নটি নীলাভ সবুজ বর্ণ দেখায়। দেখো নীলাভ সবুজ, তো এটার জন্য একটা চার্ট আমি তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এই 13 নম্বর প্রসেস একটা চার্ট তোমাদেরকে দেখাই আমি, যে শিক্ষা পরীক্ষায় সাধারণ অবস্থায় এবং হচ্ছে তোমার কোবাল্ট গ্লাস কাচের ভিতর যদি তুমি হচ্ছে একটা পদার্থকে প্রবেশ করাও, তখন এটা হচ্ছে কীরকম দেখা যাবে, অর্থাৎ খালি চোখে আয়নটা কীরকম হবে আর কোবাল্ট ব্লু গ্লাসের মধ্যে দিলে আয়নটা কীরকম হবে। তো তোমরা একটু পটাশিয়াম আয়নটা একটু যদি খেয়াল করো, দেখো পটাশিয়াম আয়নটা খালি চোখে হচ্ছে হালকা বেগুনি, আর এই যে তোমার সোডিয়ামটা হচ্ছে কোনো বর্ণ দেখাবে না। জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, এখানে দুই জায়গায় বর্ণ দেখায় হচ্ছে দুইটা। ওকে, পটাশিয়াম হচ্ছে হালকা বেগুনি, আর কোবাল্ট ব্লু কাচের ভিতরে যদি এটা দেখাও তাহলে হচ্ছে গোলাপি লাল, আর ক্যালসিয়ামটা হচ্ছে ইটের মতো লাল, আর কোবাল্ট ব্লু গ্লাসের ভিতর দিয়ে হবে কি সবুজ। এখন এটা তুমি কীভাবে মনে রাখবা, দেখো পটাশিয়াম পটাশিয়াম হচ্ছে বেগুনি আর গোলাপি লাল, এটাকে তুমি যখন হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাসের ভিতর দিবা। আর ক্যালসিয়ামটা হচ্ছে ইটের মতো লাল। দেখো ইট 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 আছে না, হচ্ছে ইট, ধরো ইটের নিচে যদি হচ্ছে তুমি একটা ধরো একটা সবুজ ঘাস, এটা ছিল হচ্ছে প্রথমে সবুজ, তো এখন এইটা হচ্ছে সবুজটাকে যদি সবুজের উপরে তুমি একটা ইট রাখো, তাহলে কিন্তু এটা দেখবা কিছুদিন পর উঠে দেখবা হালকা সবুজ হয়ে গেছে বা হলুদ হলুদ হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে মূলত হালকা সবুজ, এটুকু মাথায় রাখবা। তাহলে ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল খালি চোখে, আর হচ্ছে হালকা সবুজ হচ্ছে কি তোমার কোবাল্ট ব্লু গ্লাসের ভিতর দিয়ে। আর এরপর হচ্ছে কপার হচ্ছে কি ভাইয়া নীলাভ সবুজ, হ্যাঁ নীলাভ সবুজ, আর হচ্ছে সোনালি হলুদ হচ্ছে আমাদের পটাশিয়াম। আর কপার এবং হচ্ছে তোমার হচ্ছে সোডিয়াম, এরা কিন্তু হচ্ছে তোমার কোনো বর্ণ কিন্তু তোমার ধারণ করবে না ইয়ার ভিতর দিয়ে, কোবাল্ট ব্লু গ্লাসের ভিতর দিয়ে। এই আর তোমরা আরেকটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে তোমার বেরিয়াম, যেটা হচ্ছে তোমার ইয়ের মতো একদম কাঁচা আপেলের মতো, ঠিক আছে? কাঁচা আপেল হচ্ছে বেরিয়াম। এটা একটু মনে রাখতে পারো। স্ট্রনশিয়াম তোমার হচ্ছে রক্তের মতো লাল, এগুলো মনে রাখার মতো। যাই হোক, সেগুলো আমরা যদি পরে আসে আমরা হচ্ছে একটু দেখাবো। ওকে, তোমরা এখন আপাতত এটা মনে রাখো। তো আমি তোমাদেরকে বলছিলাম ভাইয়া, যে ইটের মতো লাল, একটু আগে বলছিলাম যে ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল। হ্যাঁ, এটা হচ্ছে কি ক্যালসিয়াম 2+, এবং এই ইটের মতো লালটা ক্যালসিয়ামকে যদি তুমি হচ্ছে ব্লু গ্লাসের ভিতর দিয়ে প্রবেশ করাও, তখন কিন্তু সে কী করবে ভাইয়া, তখন হচ্ছে সে হালকা সবুজ বর্ণ ধারণ করবে। ওকে, হালকা সবুজ। ওকে, এরপর তোমরা 95 নম্বর প্রশ্নটা একটু দেখো। বলছে সোনালি হলুদ, বলছিলাম যে সোডিয়াম হচ্ছে সোনালি হলুদ, এগুলো তোমার ঠোঁটের আগায় থাকতে হবে। সোডিয়াম কি সোনালি হলুদ, এই পটাশিয়াম হচ্ছে কি বেগুনি, বলছিলাম না একটু আগে, বেগুনি। ওকে, ক্যালসিয়াম ইটের মতো লাল, ওকে ইটের মতো লাল। আর কপার বর্ণটা কী ছিল ভাইয়া, সবুজ ছিল সম্ভবত, একটু সবুজ ছিল, একটু দেখি তো। কপার বর্ণটা ছিল নীলাভ সবুজ। ওকে, কপার বর্ণটা ছিল নীলাভ সবুজ। ওকে, এরপর তোমরা 96 নম্বর প্রশ্ন একটু দেখতে পারো, যে শিক্ষা পরীক্ষায় কোন আয়নটি বেগুনি বর্ণ ধারণ করে। একটু আগে বলছিলাম যে এখানে একটু আবার লিখে দিয়েছিলাম যে পটাশিয়াম হচ্ছে বেগুনি আকার ধারণ করে, যে এখানে বলছিলাম। হ্যাঁ, পটাশিয়াম হচ্ছে কি বেগুনি, আর সোডিয়াম সোনালি হলুদ, সোডিয়ামের নামের সাথে এটা মিলে যাচ্ছে। ক্যালসিয়াম ইটের মতো লাল, কপার নীলাভ সবুজ। ওকে, ক্লিয়ার? তোমরা আশা করি পারবা, একটু দেখলেই পারবা। শিক্ষা পরীক্ষা, আবার সেই শিক্ষা পরীক্ষা চলে আসছে। কোন বড়টি কোবাল্ট কাচের মধ্য দিয়ে হালকা সবুজ দেখে। কি বলছিলাম ভাইয়া, যে তোমার ক্যালসিয়ামটা হচ্ছে হলুদ, ইটের মতো লাল, সেইটাকে তুমি যদি হচ্ছে ওই যে সবুজ গাছটা কিছুদিন পর উঠে সেটা হালকা হয়ে যায়, হালকা সবুজ হয়ে যায়, ঠিক আছে? তো সেটা হচ্ছে ক্যালসিয়াম। ওকে, এই জায়গায় আবার দেখো জিঙ্ক কিন্তু কোনো বর্ণ দেয় না, বর্ণহীন, এটা তোমরা জানো। এটা কারণ এটা হচ্ছে কি ডি ব্লকভুক্ত মৌল হইলেও এটা কিন্তু অবস্থান্তর মৌল নয়, এজন্য জিঙ্ক হচ্ছে কোনো বর্ণ দেয় না। ওকে, কপার হচ্ছে কি নীলাভ সবুজ।
নীলাভ। ওকে ওকে, এরপর আমরা হচ্ছে কত নাম্বারে চলে যাব, আমরা যদি একটু খেয়াল করি যে 98 নাম্বার প্রশ্নটা, দেখো কোবাল্ট ব্লু গ্লাসের ভিতর দিয়ে গোলাপি লাল, গোলাপি লাল দেখা গিয়ে ভাই পটাশিয়াম। এইখানে দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে সোডিয়াম কিন্তু কোবাল্ট ব্লু গ্লাসের ভিতর দিয়ে কোনো বর্ণই দেয় না, সে খালি চোখে হচ্ছে সোনালী হলুদ বর্ণ দেয়, পটাশিয়াম খালি চোখে হচ্ছে বেগুনি দেয়, আর হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাসের ভিতর দিয়ে প্রবেশ করলে সে কী করে গোলাপি লাল বর্ণ দেখায়। আর ক্যালসিয়াম হচ্ছে খালি চোখে কি দেখায়, খালি চোখে হচ্ছে ইটের মতো লাল দেখায়। আর ব্লু গ্লাসের ভিতর দিয়ে কি দেখাবে, ব্লু গ্লাসের ভিতর দিয়ে হচ্ছে তোমার হালকা হালকা সবুজ। ওকে, হালকা সবুজ বর্ণ কিন্তু সে দেখাবে। আর তোমার হচ্ছে কপার, কপার হচ্ছে কি ভাই নীলাভ সবুজ, এবং তোমার হচ্ছে ওই খালি মাধ্যমে কোনো কিন্তু বর্ণ কিন্তু দেখায় না, তাহলে এটাও হবে না। তাহলে 98 নাম্বার বলছি কি গোলাপি লাল, গোলাপি লাল হচ্ছে কি পটাশিয়াম, কিসের মধ্যে দিয়ে, ব্লু গ্লাসের মধ্য দিয়ে। এরপর তোমরা 99 নম্বর প্রশ্নটা একটু দেখো, বলছে কি নেসলার দ্রবণ দ্বারা ক্যাটায়ন শনাক্তকরণ, নেসলার দ্রবণ দ্বারা ক্যাটায়ন শনাক্তকরণ। ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে চলে আসছি, নেসলার দ্রবণ। ওকে, নেসলার দ্রবণ এটা মাথায় রাখবে। নেসলার দ্রবণটা কি জানো, নেসলার দ্রবণটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন হচ্ছে কি ভাইয়া, অ্যামোনিয়াম আয়নটাই হচ্ছে মূলত নেসলার দ্রবণ, কি অ্যামোনিয়াম আয়ন। তাহলে উত্তর হচ্ছে কি গহ। এখন এইখানে তুমি কিছু জিনিস তোমার মনে রাখতে হবে, এগুলো মনে রাখার মতো জিনিস আমি তোমাকে একটু যদি দেখাই। দেখো এই যে 99 নম্বর প্রশ্নটা একটু দেখো, যে আয়ন শনাক্তকরণ, ঠিক আছে। তো আয়ন শনাক্ত করার জন্য তোমার যে আয়ন আর হচ্ছে তোমার শনাক্তকারী পদার্থ আর হচ্ছে এগুলো কোনটা কোন আয়নটা কী বর্ণ দেখায়। ওকে, দেখো প্রথমে দেখো হচ্ছে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে সিঙ্গেল একটা জিনিস, এটা পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2Sb2H2SB2O7, এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত, এটাও কিন্তু আসবে। আর পটাশিয়ামের ক্ষেত্রে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এইটাও মাথায় রাখবা। জাস্ট এখানে তোমার কী হবে জানো, এখানে হচ্ছে K2-র জায়গায় N2 হয়ে যাবে, ওইটা হবে হচ্ছে আমাদের সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত। ওকে, এবং এগুলো যেহেতু অবস্থান্তর মূল্য না, একদম সিম্পল কথায় মনে রাখবা, যেহেতু অবস্থান্তর মূল্য না, তাই এদের বর্ণ হবে কি, এদের বর্ণ হবে বর্ণহীন, এদের কোনো বর্ণ থাকবে না বা সাদা। ওকে, এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম। দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের এই একটা পদার্থ, এই অ্যালুমিনিয়াম যে আয়নটা, এই আয়নটা হচ্ছে আমরা যদি শনাক্ত করি সেক্ষেত্রে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করলে আমরা অ্যালুমিনিয়াম শনাক্ত করতে পারবো এবং একটা বর্ণ পাবো, সেটা হবে সাদা। এবং হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, দেখো অ্যামোনিয়াম আয়নটা যদি আমরা হচ্ছে যেটা একটু আগে পড়ছিলাম যে নেসলার দ্রবণ, হ্যাঁ, আর নেসলার দ্রবণটা কি জানো, K2HgI4 প্লাস হচ্ছে গাঢ় পটাশিয়াম হাইড্রোক্সাইড, এইটা হচ্ছে আমাদের মূলত নেসলার দ্রবণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে যা পড়াচ্ছি সবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু লাগবে, ঠিক আছে। এবং এটা বর্ণ দিবে কি ভাই, নেসলার দ্রবণের বর্ণ হচ্ছে তোমার হচ্ছে বাদামি বর্ণ দিবে এখানে। এরপর পটাশিয়াম আয়ন, সরি ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন কি, এই দেখো অ্যামোনিয়াম অক্সালেট, এটা হচ্ছে C2OH, এটা কিন্তু ভাই অক্সালেটের সংকেত, তাহলে অ্যামোনিয়াম অক্সালেট হচ্ছে কি সাদা বর্ণ দিবে। তাহলে পটাশিয়াম শনাক্তকারী পদার্থ হচ্ছে কি অ্যামোনিয়াম অক্সালেট, এটা বর্ণ দিতেছে কি, এটা বর্ণ দিতেছে কি ভাই, এটা বর্ণ দিতেছে হচ্ছে সাদা, এটারও কিন্তু বর্ণ নাই। জাস্ট মনে রাখবা তোমার যে ইয়ে আছে অবস্থান্তর মূল্য ছাড়া যারা আছে, অবস্থান্তর মূল্য কত থেকে শুরু, অবস্থান্তর মূল্য হচ্ছে তোমার 22 থেকে শুরু, ঠিক আছে। কারণ এই তোমার স্ক্যান্ডিয়ামটাও কিন্তু তোমার অবস্থান্তর মূল্য না, তাহলে ভ্যানাডিয়াম থেকে শুরু, হ্যাঁ। আবার জিঙ্কও কিন্তু অবস্থান্তর মূল্য না, তো এগুলো ছাড়া মাঝখানে যে মৌলগুলো আছে, হ্যাঁ, ভ্যানাডিয়াম ক্রোমিয়াম, এই উপরের মৌলগুলো কিন্তু ওরাই কিন্তু জাস্ট হচ্ছে তোমার কিন্তু বর্ণ দিবে, এটা একদম সংক্ষেপে মনে রাখতে পারো, ঠিক আছে। ক্রোমিয়াম থেকে কি, ক্রোমিয়াম থেকে হচ্ছে আমাদের কপার পর্যন্ত এরা কিন্তু হচ্ছে বর্ণ দিবে, বাকি মৌলগুলো কিন্তু বর্ণ দিবে না। তো এখানে সোডিয়াম আছে, এটা কি 22-এর ভিতর, এই ক্রোমিয়ামের আগে নাকি পরে বা ভিতরে, এটা অনেক আগে। অ্যালুমিনিয়াম এগুলো শুরুতে, হ্যাঁ, এগুলো কোনো বর্ণ দিবে না, NH4+, এটা একটা আয়ন, এটা কিন্তু বাদামি বর্ণ দিবে, এটা হচ্ছে নেসলার দ্রবণ, এটা হচ্ছে নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা হয়। এরপর ভাই দেখো ক্লোরিন কি কত নম্বরে, 17 নম্বরে, ক্লোরিন কি তাহলে বর্ণ দিবে, কখনোই ক্লোরিন হচ্ছে বর্ণ দিবে না, তাই এটা হবে কি ভাই, এটা হবে সাদা। আর এটা শনাক্তকারী পদার্থ হচ্ছে সিলভার নাইট্রেট। ওকে, আচ্ছা,
এরপর তোমাদেরকে আমি একটা জিনিস সামনের দিকে দেখাই, ওগুলো হচ্ছে সিঙ্গেল মৌল আমরা শেষ করলাম। তবে এইখানে একটু বোঝার বিষয় আছে ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটু মন দিয়ে দেখো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমরা কি শনাক্ত করতে পারি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমরা যে জিনিসগুলো শনাক্ত পারি সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে তোমার আয়রন 2+, আয়রন 3+, এরপর হচ্ছে আমাদের ক্যালসিয়াম 2+, এরপর হচ্ছে আমাদের জিঙ্ক, কপার 2+। ঠিক আছে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্তকৃত আয়রন 2+ এবং আয়রন 3+, এদের বর্ণটা কীরকম হয় দেখো তো। আয়রন 2+ হচ্ছে সবুজ, আয়রন 3+ হচ্ছে বাদামি। ফেরাস আর ফেরিক, ঠিক আছে। ক্যালসিয়াম সব সময়ের জন্য সাদা, জিঙ্ক বলছিলাম অবস্থান্তর মৌল না তাই সাদা, কপার নীল। ওকে, এরপর হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, ঠিক আছে। পটাশিয়াম ফেরোস্যান্ড, হ্যাঁ, পটাশিয়াম ফেরোসায়ানাইড K4 যেহেতু, এটার কী বর্ণ দেখো শনাক্ত করা যায় এটা দ্বারা শনাক্ত করা যায় আয়রন 2+, আয়রন 3+। এই আয়রন 2+, আয়রন 3+ কিন্তু দেখো মোটামুটি হচ্ছে সবগুলোর মধ্যে কমন, এটা সব কিছুর দ্বারাই হচ্ছে শনাক্তকরণ যায়। তাহলে আয়রন 2+, আয়রন 3+। এখন তুমি যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে হচ্ছে তুমি আয়রন 2+ বা ফেরাস এবং হচ্ছে ফেরিক শনাক্ত করো, তখন কি হবে? তখন হবে এটা, তখন এদের বর্ণটা হবে হালকা নীল হচ্ছে তোমার হচ্ছে আয়রন 2+ দ্বারা, আর আয়রন 3+ হচ্ছে গাঢ় নীল, এবং হচ্ছে কপার 2+, যেটা সেটা হচ্ছে লাল বাদামি। জিঙ্ক হচ্ছে সবসময়ের জন্য সাদা। তো এটা আমরা জিঙ্কের কোনো বর্ণ নাই, এটা তোমরা সবাই জানো। তাহলে এখানে মোটামুটি দেখো, এইখানে কিন্তু ছিল কপার 2+ ছিল নীল, আর যদি তুমি পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে করো সেটা হচ্ছে লালচে বাদামি, এবং তুমি যদি হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে শনাক্ত করো তাহলে আয়রন 2+ হচ্ছে গাঢ় নীল, আয়রন 3+ হচ্ছে বাদামি, ঠিক আছে। আর হচ্ছে আমাদের অ্যামোনিয়াম সায়ানাইড দ্বারা যদি শনাক্ত করি, আয়রন 2+ হচ্ছে সাদা এবং আয়রন 3+ হচ্ছে রক্তের মতো লাল। তো এই যে একটা জিনিস, জিনিসটা একটু কঠিন, তবে তোমরা জিনিসটা লিখবা আর হচ্ছে পড়বা, তোমাদের মনে থাকবে। কি বলছি ভাইয়া, আমি আরও একবার একটু দেখিয়ে দিই। আমি বলছিলাম যে দেখো, আয়ন শনাক্তকরণ আমাদের প্রথমে সিঙ্গেল যে মৌলগুলো দেখো, ক্রোমিয়াম এবং হচ্ছে আমাদের যে ক্রোমিয়াম আর হচ্ছে কি ভাইয়া, ক্রোমিয়াম থেকে কপার, হ্যাঁ, এই মৌলগুলো আগে তোমার হচ্ছে আগে বা পরে যারা আছে, ধরো আগেই আমরা যেগুলো চিনি, হ্যাঁ, আমাদের পরীক্ষাতে থাকবে যেগুলো আমরা চিনি। তো দেখো সোডিয়াম, হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া পটাশিয়াম, সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনাইট, সোডিয়াম K2, যদি এখানে যদি আমরা K2 এর জায়গায় যদি হচ্ছে আমরা কি করি জানো, K2 এর জায়গায় যদি হচ্ছে আমরা N2 লাগাই দেই, এটার সংকেতটা কিন্তু হয়ে যাবে কি জানো, এটার সংকেতটা হয়ে যাবে সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনাইট। এটাও কিন্তু পরীক্ষা আসে। এবং অ্যালুমিনিয়াম 3+, এটা শনাক্ত করা হয় কি দ্বারা, এবং এটার বর্ণ কি? তো এগুলার বর্ণ তো আমরা জানি সব সাদা, কারণ এগুলো হচ্ছে অবস্থান্তর মৌল না। আর অ্যামোনিয়াম 4+ বা অ্যামোনিয়াম যে আয়নটা আছে, এটাকে হচ্ছে শনাক্ত করা হচ্ছে নেসলার দ্রবণ দ্বারা, তাই এটার একটা বর্ণ থাকে হচ্ছে বাদামি। ওকে, আর হচ্ছে আমাদের যে ক্লোরিন তো সেম জিনিস, এটা শনাক্ত করা হয় সিলভার নাইট্রেট দ্বারা, বর্ণ হবে সাদা। খেলা ক্লিয়ার, এখানে কিন্তু আমাদের শেষ। আচ্ছা, এরপর তোমরা একটু দেখো নিচের দিকে নামাই, তোমাদের আমি আমাদের একটু কঠিন যে পার্ট, এটাই হচ্ছে সেই কঠিন পার্টটা। সেক্ষেত্রে তোমার মাথায় রাখবা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্ত করা যায়, পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা শনাক্ত করা যায়, পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্বারা শনাক্ত করা যায়, আর হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড দ্বারা শনাক্ত করা যায়। এবং সবগুলোর ভিতরে কমন হচ্ছে ফেরিসায়ানাইড, ফেরোসায়ানাইড, সরি, আমাদের হচ্ছে ফেরিক আর হচ্ছে ফেরাস, মানে আয়রন 2+ এবং হচ্ছে আয়রন 3+। এবং এদের কিন্তু এক একটার জন্য বর্ণ এক এক রকম, জাস্ট এই জিনিসটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে, এটা মনে রাখবা। তো তোমরা সংক্ষেপে মনে রাখবা যে আমরা যদি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্ত করি সবুজ বাদামি, আর ফেরোসায়ানাইড দ্বারা যদি শনাক্ত করি তাহলে হচ্ছে তোমার হালকা নীল আর হচ্ছে গাঢ় নীল, হালকা নীল গাঢ় নীল হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা। আর ফেরিসায়ানাইড যদি শনাক্ত করো তাহলেও কিন্তু ভাই গাঢ় নীলটা থাকবে, ঠিক আছে, এটা জায়গায় উল্টে যাবে আর হচ্ছে বাদামি হবে। আর অ্যামোনিয়াম সায়ানাইড যেটা, সেটা দিয়ে হচ্ছে কি হবে, একটা হবে সাদা, আয়রন 2+, আয়রন 3+ হবে রক্তের মতো লাল। ওকে, তো এখন আমরা একটু প্রশ্ন সলভে চলে আসি। দেখো, এখানে দেখো নেসলার দ্রবণ দ্বারা কোন কাটায়ন শনাক্ত করা যায়, আমরা একটু পড়ছিলাম, যেটা দেখাইছিলাম তোমাদেরকে। অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা যায়।
ওকে, সোডিয়াম হচ্ছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্বারা শনাক্ত করা যায়। হ্যাঁ, কপার কিন্তু তোমার হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা শনাক্ত করা যায়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্ত করা যায় এবং এক একটার জন্য এক এক রকম বর্ণ দেয়। এটা আমরা দেখছিলাম একটু আগে। আচ্ছা, এরপর 100 নম্বর প্রশ্নটা তোমাদেরকে একটু দেখাই। বলছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? একটু আগে দেখছিলাম ভাই, এই দেখো একটু আগে দেখছিলাম যে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট প্রথম যেটা, হ্যাঁ, সোডিয়াম আয়ন শনাক্ত করা যায় পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্বারা। ক্লিয়ার? ওকে, এরপর দেখো তোমার 102 নম্বর 101 নম্বর শেষ, সরি 100 নম্বর শেষ এটা। এই যে অ্যামোনিয়াম 4+ এটা কিন্তু ভাই কী দ্বারা শনাক্ত করা যায়? নেসলার দ্রবণ দ্বারা। এটা 99 নম্বর আসছিল। ক্যালসিয়াম 2+ শনাক্ত করা যায় কী দ্বারা? ক্যালসিয়াম 2+ শনাক্ত করা যায় হচ্ছে আমাদের অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা। হচ্ছে ক্যালসিয়াম 2+ শনাক্ত করা যায় কি? অ্যামোনিয়াম অক্সালেট NH4+ C2O4। হ্যাঁ, এটা তোমাদেরকে আমি দেখাইছিলাম না এটা। আর জিঙ্ক শনাক্ত করা যায় অনেক কিছু দ্বারা, তবে জিঙ্কের কোনো বর্ণ নেই, এটা সিম্পলি মাথায় রাখবা। তো তোমরা ওই পেজটা হচ্ছে একটু মুখস্থ করে নেবা, ঠিক আছে? তো আমরা হচ্ছে আমাদের অনুশীলনী যে এক্সাম বেসটা, যে ফুল কোর্সটা প্লাস হচ্ছে একটা এক্সাম বেস আছে, এক্সাম বেস হচ্ছে আমরা প্রশ্ন নেই, ঠিক আছে? জাস্ট হচ্ছে পরীক্ষা নেই। আর এইটা যে ফুল কোর্সটা, সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু এইভাবে হচ্ছে ব্যাখ্যা সহকারে দিয়ে দিব এবং প্রতিটা অনুশীলনী প্রশ্নের আশেপাশে যা আছে, যে টপিক থেকে হচ্ছে প্রশ্নটা হয়, সেই টপিকে যা আছে ওই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমরা ওইভাবে হচ্ছে একটা পিডিএফ করে দিব, একদম সেম এরকম, ঠিক আছে? এরকম একটা খাতাতে আমরা সম্পূর্ণটা পিডিএফ করে দিব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে তোমরা দেখবা। আমাদের ব্যাচটা হচ্ছে তোমরা চাইলে হচ্ছে জয়েন করতে পারো, ঠিক আছে? ব্যাচের ফি কিন্তু বেশি না, তোমরা চাইলে জয়েন করতে পারো। ওকে, এরপর তোমরা হচ্ছে দেখো 101 নাম্বার যে প্রশ্নটা আছে সেটার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু দেখাই। অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? ক্যালসিয়াম 2+। এটা একটু আগে তোমাদেরকে বলছিলাম, জিঙ্ক দরকার নাই ভাইয়া। এরপর হচ্ছে তোমরা 102 নম্বর প্রশ্ন দেখো। বলছে কপার আয়নে অধিক দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কী বর্ণ সৃষ্টি হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি কপার আয়ন, দেখো দেখাইছিলাম তোমাদেরকে আমি, এই যে দেখাইছিলাম না? কপার আয়নটাকে তুমি কী করছো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা যদি তুমি শনাক্ত করো, এই এই অ্যামোনিয়া দ্বারা যদি শনাক্ত করো, কপারকে কী বর্ণ দেখাবে? গাঢ় নীল বা নীল বর্ণ দেখাবে। পাইছো? এই যে গাঢ় নীল, গাঢ় নীল, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা পাইলাম। এরপরে হচ্ছে আমরা 103 নম্বরে চলে যাব। দেখো ভাই, এখানে বলছে জিঙ্ক আয়ন নিশ্চিতকরণে বিকারকের নাম কি? জিঙ্ক আয়ন কিন্তু শুধুমাত্র একটা দ্বারা শনাক্ত করা যায় না, জিঙ্ক আয়ন হচ্ছে আমরা দুইটা দ্বারা শনাক্ত করতে পারি। একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। তাহলে এখানে দেখো কোনটা আছে? পটাশিয়াম ফেরিসায়ানাইড আছে, ফেরোসায়ানাইড কিন্তু নাই, তাহলে এটা বাদ। পটাশিয়াম ফেরোসায়ানাইড, হ্যাঁ এটাই সঠিক। আরেকটা হচ্ছে কি ভাইয়া? আরেকটা হচ্ছে NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা দ্বারা হচ্ছে আমরা জিঙ্ক শনাক্ত করে থাকি। এরপর তোমরা 104 নম্বর প্রশ্নটা একটু দেখো। বলছে সোডিয়াম শনাক্তকরণে কোনটি ব্যবহৃত? আমি তোমাদেরকে দেখাইছি ভাই, কতবার দেখাবো এটা। সোডিয়াম শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? দেখো এই সোডিয়াম, এটা শনাক্ত করে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমেট ব্যবহার করা। এখানে ছিল, এটা লিখতে লিখতে একদম মুছে গেছে। ওকে, আচ্ছা, এরপরে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে তাহলে এটা উত্তর হলো কি? এইটা কিন্তু একটু মনে রাখবা, K2SB2O7 না, ঠিক আছে? K2H2। ওকে, এইটাও কিন্তু মাথায় রাখবা, মুখস্থ রাখবা এটা। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? নেসলার দ্রবণ। ওকে, নেসলার দ্রবণের সংকেতটা কি? আমি বলছিলাম যে K2HgI4, হ্যাঁ, প্লাস হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই দেখো এটা কিন্তু গ নম্বরে চলে আসছে উত্তর অলরেডি, ঠিক আছে? নেসলা দ্রবণ এটার। 107 নম্বর প্রশ্নটা দেখো। বলছে সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের সংকেত কোনটা? তোমাদের বলছিলাম যে সোডিয়াম পাইরোমিনেট হচ্ছে জাস্ট K2 এর জায়গায় তোমরা N2 লাগাই দিবা, ঠিক আছে? এখন দেখো K2H2SB2O7, এটা হচ্ছে এইটা পাইলাম। 100 নম্বর প্রশ্ন, 108 নম্বর প্রশ্ন বলছে যে ক্যাটায়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ ব্যবহৃত হয়। দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইড তোমার হচ্ছে কোথায় কোথায় ব্যবহৃত হয়? পটাশিয়াম ফেরোসায়ানাইড হচ্ছে
দ্রবণ ব্যবহৃত হয়? কোন ক্যাটায়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানেট ব্যবহৃত হয়? পটাশিয়াম ফেরোসায়ানেট কিন্তু হচ্ছে আমাদের কোন জায়গায় ব্যবহৃত হয় আমি তোমাদেরকে দেখাইছিলাম না? দেখো পটাশিয়াম ফেরোসায়ানেট হচ্ছে এইখানে ব্যবহৃত হয়, এই যে এইখানে পটাশিয়াম ফেরোসায়ানেট। আয়রন 2+, 3+, কপার, জিঙ্ক। জিঙ্কের কোনো বর্ণ থাকবে না, আয়রন 2+, 3+ এক একটা বর্ণ থাকবে, এবং কপার হচ্ছে লালচে বাদামি বর্ণ দিবে। তাহলে এইখানে দেখো কি বলছে, পটাশিয়াম না, পটাশিয়াম শনাক্তকরণে এটা তো ব্যবহৃত হয় না, তাহলে এটা হচ্ছে কি বাদ। এরপর সোডিয়াম, সোডিয়াম শনাক্তকরণ হচ্ছে সোডিয়াম পাইরোঅ্যান্টিমিনেট, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমিনেট ব্যবহৃত হয়। ক্যালসিয়াম শনাক্তকরণে কী ব্যবহৃত হয় সেটাও কিন্তু আমরা দেখছি। এখন এই যে কপার শনাক্তকরণে কিন্তু আমরা কপার 2+ আয়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানেট ব্যবহৃত হয়, এটাও কিন্তু আমরা দেখছিলাম। তাহলে উত্তর হচ্ছে কি গ হ ঘ। ওকে, 109 নম্বর প্রশ্ন বলছি কি একটি তরল জৈব 78 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে এর সাথে অল্প ইথানল যোগ করলে মিশ্র তরলটির স্ফুটনাঙ্ক 78.3 ডিগ্রি সেলসিয়াস হয়। মূল তরলটি কী ছিল? দেখো ভাই, মূল তরলটা ছিল বিশুদ্ধ ইথানল, এটা মুখস্থ করে নিবা, ঠিক আছে? যেসব জৈব যৌগ পানিতে অদ্রবণীয় ও ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না কিন্তু স্টিমে উদ্বায়ী হয়, ভেজাল থাকে, কীরূপ তাদেরকে আমরা পৃথক করবো? এটা স্টিম পাতন, এটা একদম হচ্ছে স্টিম পাতনের যে সংজ্ঞাটা আছে না, স্টিম পাতনের সংজ্ঞাটাই হচ্ছে এই 110 নম্বর প্রশ্নটা। দেখো আমি তোমাদেরকে তারপর একটু দেখানোর ট্রাই করি। এই দেখো আংশিক পাতন, হ্যাঁ, অংশ কলাম ব্যবহার করে পেট্রোলিয়াম থেকে ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি উৎপাদন করা, লঘু তেল থেকে তোমার হচ্ছে বেনজিন, টলুইন পৃথক করা। এখন এই ক্ষেত্রে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কম তাপমাত্রা প্রযোজ্য হবে, এটাই হচ্ছে মূলত আংশিক পাতন। এরপর হচ্ছে স্টিম পাতনটা। দেখো স্টিম পাতনটা হচ্ছে যারা পানিতে অদ্রবণীয় ও ফুটন্ত, পানিতে তারা অদ্রবণীয় এবং ফুটন্ত পানিতে তারা হচ্ছে বিয়োজিত হবে না কিন্তু স্টিমে সহজে উদ্বায়ী হয়, তারা হচ্ছে সেই সকল পদার্থগুলো হচ্ছে স্টিম পাতনের পদার্থ। তো দেখো এখানে কিন্তু আমাদের জাস্ট সংজ্ঞাটাই চলে আসছে যে যেসব জৈব যৌগ পানিতে অদ্রবণীয় ও ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না কিন্তু স্টিম উদ্বায়িত হয়, ভেজাল থাকে, তাদেরকে আমরা কোন রূপে পৃথক করব? তাদেরকে আমরা স্টিম পাতন পদ্ধতিতে পৃথক করব। তাহলে 110 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। আচ্ছা, এরপর দুটি ভিন্ন তরলে কি বলছে ভাই? বলছে যে দুটি ভিন্ন তরলে কোনো দ্রব্যের দ্রাব্যতার মাত্রা কম বেশি হলে ওই দ্রবকে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কীরূপে পৃথক করবে? এটা হবে আমাদের দ্রাবক নিষ্কাশন। তোমাদেরকে আমি একটু দেখাই। তোমার দ্রাবক নিষ্কাশন যে পদ্ধতিটা, ঊর্ধ্বপাতন একটা পদ্ধতি আছে, সেটাও আমি তোমাদেরকে একটু দেখাবো, যাক সবগুলোই দেখাবো আস্তে আস্তে। দেখো দ্রাবক নিষ্কাশন হচ্ছে কি কোনো কিছু সহজে তেল, যেমন হচ্ছে সবজি থেকে তেল, মানে কোনো কিছু থেকে যদি তুমি তেল বের করতে পারো, এক কথায় তুমি কোনো কিছু থেকে তেল পাইছো, হ্যাঁ, কোনো কিছু থেকে তুমি কি পাইছো ভাই? তেল পাইছো, এক কথায় শেষ। তুমি যদি কিছু থেকে তেল পাও, কোনো একটা কিছু থেকে যদি তুমি তেল পাও, তাহলে সেটা হবে কি দ্রাবক নিষ্কাশন। চোখ বুঝে, কোনো কথা নাই, দুটি ভিন্ন তরলে কোনো দ্রব্যের দ্রাব্যতা কম বেশি ওই দ্রব্যের দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কী রূপে পৃথক করবে? হ্যাঁ, কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে তুমি কী রূপে পৃথক করবে? হ্যাঁ, এটা হবে তোমার দ্রাবক নিষ্কাশন। আচ্ছা, এরপরে 112 নম্বর প্রশ্নটা একটু দেখো। অধিশোষণের মাত্রা ও সচল দশার দ্রাব্যতা হারের ভিন্নতা থাকলে মিশ্রণের উপাদানগুলোকে কোন পদ্ধতিতে পরস্পর থেকে পৃথক করবে? সচল দশা আর হচ্ছে কি অচল দশা। কি বলছি? সচল প্লাস হচ্ছে অচল, এই দুই দশা, হ্যাঁ, এই দুই দশা শুধুমাত্র ক্রোমাটোগ্রাফিতে থাকে। ক্রোমাটোগ্রাফির সব কিছু কি সব কিছু হচ্ছে এই দুই দশা, সচল দশা, অচল দশা, এগুলো কোথায় থাকে? ক্রোমাটোগ্রাফিতে থাকে। তাহলে উত্তর হবে কি ক্রোমাটোগ্রাফি। আরে কি একটা সমস্যা হইতেছে বুঝতেছি না। আচ্ছা, আমি তোমাদেরকে একটু আরও সংক্ষেপে একটু দেখানোর ট্রাই করি, তোমরা খেয়াল করো। ক্রোমাটোগ্রাফি, হ্যাঁ, একটু ক্রোমাটোগ্রাফিটা একটু পড়াই দিই। ক্রোমাটোগ্রাফির দশা হচ্ছে দুইটা, একটা সচল মাধ্যমে আর একটা অচল মাধ্যমে। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি হচ্ছে আবার দুই প্রকার। ক্রোমাটোগ্রাফির সব কিছু দুই, ঠিক আছে, সরি এখানে দুই। ক্রোমাটোগ্রাফির সব কিছু হচ্ছে কি দুই, এটা আগে মাথায় রাখবা।
ঠিক আছে? যেমন ক্রোমাটোগ্রাফির দশা হচ্ছে ২টা, একটা সচল দশা, একটা অচল দশা। অধিশোষণ আবার হচ্ছে ক্রোমাটোগ্রাফি ইয়ার উপর ভিত্তি করে ২ প্রকার, একটা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি আর একটা হচ্ছে বন্টন ক্রোমাটোগ্রাফি। সেখানে কিন্তু ২ প্রকার পাইছি। আবার অধিশোষণ ক্রোমাটোগ্রাফি 2 প্রকার, একটা হচ্ছে কিবা এই সিসি মানে হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, টিএলসি এটা হচ্ছে কিবা, এটা হচ্ছে আমাদের থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিটি, আর পিসি মানে হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, জিসি মানে হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। তো এই দেখো কি বলছিলাম তোমাদেরকে আমি, কি হলো একটা সমস্যা